বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার লক্ষ্যে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে এবং মাননীয় অর্থ উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় বাজেটের তাৎক্ষণিক পর্যালোচনার পর খাতভিত্তিক বিশ্লেষণ ও আমাদের অবস্থান আজকের এই অনুষ্ঠানে আমরা তুলে ধরার চেষ্টা করব। বাজেটের কাঠামো আপনারা অবশ্যই সবাই জানেন। আমরা টু দ্য পয়েন্ট আমি না বলে যে আমাদের 7,90,000 কোটি টাকার একটা বাজেট প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে লোকাল পর্যায়ে কর খাত থেকে 4,99,000 কোটি টাকা এবং কর ব্যতীত আয় ধরা বা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 65,000 কোটি টাকা, আর যাহার গত বছরের তুলনায় 8.88% বৃদ্ধি করা হয়েছে। মোট পরিচালনা ব্যয় 4,98,000 কোটি টাকা, যা গত বছরের চেয়ে প্রায় 3.29% বেশি। জিডিপির আকার ধরা হয়েছে $508 বিলিয়ন। বাজেট ঘাটতির পরিমাণ আছে 2,26,000 কোটি টাকা, যার মধ্যে বৈদেশিক বাজেট পূরণে 1,01,000 কোটি টাকা বিদেশি ঋণ ও 1,25,000 কোটি টাকা দেশের অভ্যন্তরীণ খাত থেকে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ব্যাপারে ঢাকা চেম্বারের অবস্থান হলো, মূল্যস্ফীতি কমাতে বাজেটে দৃশ্যমান আমরা কোনো রোডম্যাপ দেখতে পাইনি। ঘাটতি বাজেট মেটাতে গত বছরের থেকে বেশি মাত্রায় ব্যাংক নির্ভর হওয়া একটি নেতিবাচক দিক। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকিং খাতের উপর নির্ভরতা কমিয়ে করজালের আওতা আরেকটু বাড়ানোর একটা সুনির্দিষ্ট পথ থাকবে বলে আমরা আশা করেছিলাম, যেটা আমরা এখানে এই বাজেট প্রস্তাবনায় সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেখতে পাই। ব্যক্তি শ্রেণীর আয়করে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা হয়েছে, কিন্তু চাকরিজীবীদের আয়কর হিসেবে বিয়োজনের পরিমাণ 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা করা হয়েছে। আয়করের জন্য প্রসপেক্টিভ করের বিধান চালু করা হয়েছে, কিন্তু 5% স্ল্যাব তুলে দেওয়া এবং শুরুতে 3,75,000 টাকার ঊর্ধ্বে পরবর্তী 3 লাখ টাকার উপর 10% কর আরোপ করা হয়েছে। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট বিবেচনায় করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখাটা হতাশাজনক। আমরা করমুক্ত আয়সীমার জন্য শক্তভাবে 5 লক্ষ টাকা করার জন্য দাবি করেছিলাম। প্রসপেক্টিভ করের বিধান ইতিবাচক, তবে কর স্ল্যাব পরিবর্তন মধ্যবিত্ত ও চাকরিজীবীদের উপর করের বোঝাটা বৃদ্ধি পাবে। আমরা এটা বিশ্লেষণ করার সময় যেটা দেখতে পেলাম, যে আপনারা জানেন আমাদের দেশে ট্যাক্স পেয়ার হলো 44 লক্ষর মতো, কিন্তু এর মধ্যে একটা বিশাল বড় সিংহভাগ কিন্তু আমাদের মধ্যবিত্ত বা মিডল ইনকাম গ্রুপ যেটা বলি, এবং তাদের মধ্যে একটা ভেরি গুড পার্সেন্টেজ কিন্তু হলো কর্মজীবী মানুষ যারা চাকরিতে রয়েছেন, ঠিক না? সো আগামী অর্থ বছরে যেটা দেখা যাচ্ছে, যে মানে আমি উদাহরণস্বরূপ বলি, যে যারা 1 লক্ষ টাকা মাসিক বেতন পায়, যে প্রেজেন্ট ট্যাক্স স্ট্রাকচারে তাদের 19,000 টাকার মতো ট্যাক্স আসতো, কিন্তু এই প্রসপেক্টিভ বাজেট অনুযায়ী এবং 5%টা তুলে দেওয়ার জন্য এটা কিন্তু একটা সাবস্ট্যান্সিয়ালি বেড়ে প্রায় 30,000 টাকার মতো হয়ে যাচ্ছে, যে নেতিবাচক বলে আমরা মনে করছি। কর্পোরেট করে ব্যক্তি শ্রেণীর পাশাপাশি কোম্পানি করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে এবং টার্নওভার কর 0.6% থেকে 1% পর্যন্ত করা হয়েছে। তো এবং ব্যক্তি করদাতাদের জন্য কিন্তু 0.25% ছিল, সেটাকেও 1% টার্নওভার কর নির্ধারণ করা হয়েছে। অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা এটা একটা ঐতিহাসিক একটা উদ্যোগ ও অনুমোদনযোগ্য বিয়োজনের আওতা বৃদ্ধির জন্য সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এতে করে কর প্রদান করা কিছুটা স্বস্তি পাবে বলে আমরা আশা করছি। টার্নওভার কর বৃদ্ধির সিদ্ধান্তটা আমরা দৃঢ়ভাবে পুনর্বিবেচনা করার জন্য সরকারকে অনুরোধ জানাব। মূল্য সংযোজন করে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের মূসক হার বৃদ্ধি করা হয়েছে এবং মোবাইল ফোন তৈরিতে ভ্যাট বাড়িয়ে 10% করা হয়েছে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদনে ভ্যাটের হার 15% করা হয়েছে। এ সকল ভ্যাট বৃদ্ধির ফলে স্থানীয় শিল্প ঝুঁকিতে পড়বে বলে আমরা মনে করি। এই প্রস্তাবকেও আমরা পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। অগ্রিম কর ও উৎসে কর শিল্প খাতে ব্যবহৃত কাঁচামালের উপর 3% অগ্রিম কর কমিয়ে 2% করা হয়েছে। ন্যূনতম করের কারণে কোনো করদাতা নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত কর প্রদান করবে তা পরবর্তী কর বর্ষের সময়ে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে। আগাম কর কমানোর ফলে ব্যবসায়ীদের কার্যকর মূলধনটা বৃদ্ধি পাবে, এটি একটি ভালো দিক। ন্যূনতম কর ভবিষ্যতে সমন্বয় করার সুযোগ থাকা ব্যবসায়ীদের খরচ কমিয়ে নিয়ে আসবে।
আমদানি পর্যায়ে করমুক্ত পণ্যের উপর 2% অগ্রিম আয়কর আরোপ সমীচীন হয়নি এই প্রেজেন্ট ইকোনমিক ক্রাইসিসে বলে আমরা মনে করি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপির আকার 2,30,000 কোটি টাকা, যা গত বছরের সংশোধিত এডিপির তুলনায় 6.48% বেশি। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত 57,846 কোটি টাকা, যা এই খাতের গত বছরের এডিপির থেকে প্রায় 24% বেশি। এডিপি বাস্তবায়নের হার কোভিড পরবর্তীর মধ্যে সর্বনিম্ন। আমরা দেখি রাজস্ব আদায় যখনই চাপ দেখা যায়, সহজভাবেই বার্ষিক উন্নয়ন ব্যয় কমানোর প্রবণতা পরিলক্ষিত হয়। আমাদের প্রস্তাবনা হচ্ছে পরিচালনা ব্যয় কমিয়ে বার্ষিক উন্নয়ন ব্যয় বরাদ্দ বাড়ানো। স্থানীয় ও আমদানি রপ্তানি শিল্প বাজেট শুল্ক ও কর কাঠামো বড় ধরনের পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। আমদানি শুল্কে একটি নতুন 3% স্তর যুক্ত হওয়া এবং সম্পর্ক শুল্ক 40% এর একটি নতুন স্তর যুক্ত করা হয়েছে। দেশীয় সফটওয়্যার রপ্তানি উৎসাহিত করতে প্রযুক্তি পণ্য আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত প্রতি কেজি কটন সুতা ও ম্যানমেড ফাইবার তৈরিতে সুতার সুনির্দিষ্ট কর 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করা হয়েছে। সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। বন্ডেড প্রতিষ্ঠানের এককালীন বন্ডিং ক্যাপাসিটির বিদ্যমান প্রাপ্যতা 1/3 থেকে বাড়িয়ে অর্ধেকে করা হয়েছে। আমদানি পণ্যের শুল্ক কর পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংলাপের প্রস্তুতি অংশ হিসেবে 626 পণ্যের সিডি সম্পূর্ণ প্রত্যাহার ও হ্রাস এবং এসডি সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং হ্রাস করা হয়েছে। অটোমোবাইল খাতের বিভিন্ন খুচরা যন্ত্রাংশের আমদানির শুল্ক 10% থেকে বাড়িয়ে 25% করা হয়েছে। শুল্ক ব্যবস্থাপনায় যৌক্তিকরণকে আমরা স্থানীয় ব্যবসার জন্য ইতিবাচক হিসেবে বিবেচনা করছি। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত পণ্যের উপর কর বৃদ্ধি স্থানীয় শিল্পের উপরে চাপ বৃদ্ধি করবে। তৈরি পোশাক খাতের সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড লিঙ্কেজেরও খরচ বাড়বে। বন্ড ব্যবস্থাকে সহজীকরণ ও ব্যবসাবান্ধব করার উদ্দেশ্যে গৃহীত সকল উদ্যোগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে সময় ও খরচ উভয়ই হ্রাস করবে। অটোমোবাইল খাতের আমদানি শুল্ক বৃদ্ধিতে ট্রান্সপোর্ট ব্যয় বৃদ্ধি পাবে। আমদানি পণ্যের শুল্ক কর প্রত্যাহার ও হ্রাস জনসাধারণের ওপর করের ভার কিছুটা লাঘব করবে এবং পণ্যের রপ্তানি অ্যান্টি এক্সপোর্ট বায়াস হ্রাস করবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 22,520 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় 1% নিচে বা 0.81% কম। গ্যাস বিতরণে নিযুক্ত কোম্পানির ক্ষেত্রে উৎসে কর্তনের হার 2% এর স্থলে 0.6% নির্ধারণ করা হয়েছে। এলএনজির আমদানির পর্যায়ের ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। যেহেতু বিদ্যুতের প্রায় 65% গ্যাস নির্ভর, সেহেতু স্থানীয় পর্যায়ে আমাদেরকে প্রাথমিক জ্বালানি সরবরাহের উপর গুরুত্ব আরোপ করতে হবে। এলএনজির আমদানির পর্যায়ে গ্যাসের উৎসে কর কমানো ও ভ্যাটের প্রত্যাহারের ফলে শিল্প, বিদ্যুৎ ও পরিবহন খাতে ব্যয় কমাতে সহায়ক হবে, তবে যা দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। আমরা চাই জ্বালানি খাতের বাজেট অফশোর ও অনশোর উৎপাদনের জন্য বরাদ্দ ও ব্যবস্থা গ্রহণের দাবি করছি। পক্ষান্তরে বিদ্যুৎ খাতের বাজেট বরাদ্দ কমানোর দাবি করছি। শিক্ষা খাত 2025-26 অর্থবছরের বাজেট শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে 82,966 কোটি টাকা করা হয়েছে। গত বছরের এই বরাদ্দ পরিমাণ ছিল 74,356 কোটি টাকা। শিক্ষা খাতের এই বাজেট বৃদ্ধি উৎপাদন ও কর্মমুখী শিক্ষা বিস্তারের জন্য সহায়ক হবে। এ বরাদ্দ গবেষণা ও উন্নয়নে আরও বেশি ব্যয় করা প্রয়োজন। কৃষি ও সিএমএসএমই স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে সূচক বা টার্নওভার কর দাখিলপত্র পেশ না করিবার ব্যর্থতা বা অনিয়মে জরিমানার হার 5,000 টাকা থেকে কমিয়ে 2,000 টাকা করা হয়েছে। কৃষি উৎপাদনকে এসএমই উন্নয়ন 15,000 নতুন উদ্যোক্তা তৈরি এবং 25,000 উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করা ইতিবাচক পদক্ষেপ।
জরিমানার হার কমানো ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধা প্রদান করবে। জরিমানা প্রদান না করতে পারলেও পরবর্তী মাসে জিরো রিটার্ন জমা প্রদান করার সুযোগ রাখার জন্য প্রস্তাব করছি। রাজনৈতিক অস্থিরতা, চলমান বাণিজ্য ও অর্থনৈতিক সংকটকালীন সময়ে আইএমএফের শর্ত অনুযায়ী বিভিন্ন খাতের কর অব্যাহতি প্রত্যাহার করা হলেও সিএমএসিবির জন্য কোনো রোডম্যাপ নেই, যা একটি নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। উপসংহারে ঢাকা চেম্বার 2025-26 অর্থবছর প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানাচ্ছে। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, করজাল সম্প্রসারণ ও অটোমেটেড রিটার্ন ব্যবস্থা চালুর মতো বিষয়গুলো আপাত দৃষ্টিতে ইতিবাচক। তবে রাজনৈতিক অস্থিরতা, ভারতের সাথে নন ট্যারিফ ব্যারিয়ার এবং আইএমএফের শর্তানুসারে কর অব্যাহতির সীমিতকরণ সহ কিছু চ্যালেঞ্জ বাজেট বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে। একই সাথে উন্নয়ন ব্যয় বৃদ্ধি ও বিকল্প অর্থায়ন উৎস তৈরির ওপর গুরুত্ব আরোপ করে ঢাকা চেম্বার মনে করে একটি স্থিতিশীল ও অন্তর্বর্তীমূলক অর্থনীতি গঠনে এই বাজেটের কার্যকর বাস্তবায়ন অপরিহার্য। করজাল সম্প্রসারণ, টার্নওভার করের আওতামুক্ত সীমা বৃদ্ধি, সকল ট্যারিফ মূল্য প্রত্যাহার, আইএফআরএস ফর এসএমই সংক্রান্ত আইনের ধারা প্রতিস্থাপন, আমদানি পর্যায়ে ও উৎপাদনকারীর জন্য আগাম কর হ্রাস, বাণিজ্যিক আমদানিকারকদের জন্য যৌক্তিককরণ, এলএনজি ও এর আমদানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহার ও বিক্রয় পর্যায়ে পিএসআর জমার বাধ্যবাধকতা শিথিল করা, উৎসে কর কমানো, অনুমোদনযোগ্য বিয়োজন আওতা বৃদ্ধি, জরিমানার হার 5,000 টাকা থেকে 2,000 টাকা করা, আমদানি পর্যায়ে অগ্রিম কর কমানো, কর্পোরেট করের অটোমেটেড রিটার্ন পদ্ধতি চালুর পাশাপাশি বিগত কয়েক বছরে ঢাকা চেম্বারের বেশ কিছু প্রস্তাবনা গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়ায় আমরা সরকারকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে বিনিয়োগ, ডুইং বিজনেস পরিবেশ উন্নয়ন, সিএমএসি এবং ব্যাংকিং খাত সংস্কারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। এসব পদক্ষেপ বাজেট বিবেচনা করা হলে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ ইতিবাচক ধারায় ফিরত বলে ঢাকা চেম্বার মনে করে।